নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, জঙ্গি ক্লাসে মহিলাদের টার্গেট, বেছে বেছে মহিলাদের মৌলবাদের পাঠ। দিল্লি বিস্ফোরণের তদন্ত, আর সেই তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য, যেখানে জঙ্গি ক্লাসে মহিলাদের টার্গেট, বেছে বেছে মহিলাদের মৌলবাদের পাঠ। আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে। মৈত্রী, তার মানে কাজটা অনেকটা সহজ হয়ে যাওয়ার কারণে এই বারবার মহিলাদের মৌলবাদের পাঠ দেওয়া বা বেছে বেছে টার্গেট করা হয় এই মহিলাদের। একেবারেই দেখো, মহিলাদের যখনই মহিলারা এই জঙ্গি কার্যকলাপে যুক্ত হবে, তখন মহিলাদেরকে সন্দেহ কম হবে এবং তাদের অনেক বেশি ইজি অ্যাক্সেস হবে। সেই কারণেই কিন্তু মহিলাদের উইকে স্ট্রং করা এবং বেছে বেছে মহিলাদেরকে একেবারে জঙ্গি হওয়ার পাঠ দেওয়া, তাদের মগজ ধোলাই করা। এবং যদি একবার ব্যাকট্র্যাকে দেখা যায় যে শাহিন শাহিন, তারও কিন্তু যে মূল দায়িত্ব ছিল সেটাও কিন্তু মহিলাদের এই জিন তৈরি করাই। এবং আয়েশা জান্নাত মোহনা, সেই মহিলাও কিন্তু তারও কিন্তু কাজ ছিল এই ঘটনার সঙ্গে যুক্ত হওয়া। এবং অর্থাৎ জঙ্গি কার্যকলাপ হ্যান্ডলার ছিল হচ্ছে লস্করের হ্যান্ডলার হিসেবে তানিয়া পারভিন। এরা প্রত্যেকে মহিলা জঙ্গি হিসেবে তারা কাজ করতো এবং তাদের মূল অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে যে যেহেতু তারা মহিলা, ফলে সেই জায়গায় তারা স্ক্যানার থেকে অনেকটাই দূরে থাকতে পারবে এবং আনইমপ্রেসিভ, তারা ভিড়ে মিশে যেতে পারবে এবং সহজেই আড়াল হয়ে যাওয়া সম্ভব। এবং সেই কারণে মহিলা জঙ্গিদের ওপর এবার জোর দেওয়া হচ্ছে। মৈত্রীর সঙ্গে থাকো। পড়াশোনার নামে ডাক্তারি পড়ুয়াদের মগজ ধোলাই, ইম্ফলের তরুণীকে জিজ্ঞাসাবাদে বা চাঞ্চল্যকর তথ্য। তরুণীর নাম বদল করা হয় এবং সেই নাম বদলে, যে নাম বদল করা হয় সেখানে মারিয়াম রাখে আত্মঘাতী জঙ্গি ওমর। আর এই নাম বদলই মগজ ধোলাইয়ের প্রথম ধাপ। আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, নাম বদল করা হচ্ছে প্রথম ধাপ, তার পরের ধাপগুলো কি কি জানা যাচ্ছে? কারণ চাঞ্চল্যকর সব তথ্য তো উঠে আসছে এই ইম্ফলের তরুণীকে জিজ্ঞাসাবাদে। দেখো, ইম্ফলের তরুণীকে ব্রেন ওয়াশ করার পেছনে কিন্তু একটা বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একেবারে নর্থ ইস্টার্ন একটা স্টেটের পিছিয়ে পড়া অংশের মহিলাদেরকে যদি জঙ্গি সংগঠনে ঢোকানো যায়, তাহলে নর্থ ইস্ট এবং যেখানে যেখানে অলরেডি বেশ কিছু ডিস্টারবেন্স রয়েছে সেটাকেও জঙ্গিরা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবে। এবং এই মারিয়াম, তাকে নাম দেওয়া হয়েছিল ইম্ফলের তরুণী, সে স্বীকার করেছে যে তাকে র্যাডিক্যালাইজেশনের চেষ্টা করা হতো এবং শুধু তাকেই নয়, এরকম আরো অনেক মহিলা এবং যারা ডাক্তারি পড়ুয়ারা ছিল তাদেরকে ওমার র্যাডিক্যালাইজেশনের চেষ্টা করত এবং তাদেরকে নিজেদের কন্ট্যাক্ট লিস্টে রাখতো। ফলে এখানেও কিন্তু একটা প্যাটার্ন দেখা যাচ্ছে যে নর্থ ইস্টে পিছিয়ে পড়া জনজাতি জনগোষ্ঠী যারা রয়েছে এবং যেখানে দেশের একদম এক প্রান্ত যেখানে অলরেডি ডিস্টার্ব রয়েছে, সেখানে নিজেদের পেনিট্রেশন বাড়ানোর জন্য এই শিক্ষিত মহিলাদেরকে টার্গেট করারও লক্ষ্য ছিল ওমরদের। মৈত্রী, একটা বিষয় যে যেমন আমরা দেখলাম যে জঙ্গি ডাক্তার শাহিন সাইদকে যখন গ্রেফতার করা হলো তদন্তে জালে, এবং আরও একাধিক, অর্থাৎ তানিয়া পারভিন যেমনটা তুমি আমাকে জানাচ্ছিলে, আয়েশা জান্নাত মোহনাও, এই যে একের পর এক ধৃত এবং তাদের জেরা করে যে নাশকতার সূত্রের খোঁজে তদন্তকারীরা, সেই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, এদের প্রত্যেককেই জেরা করা হচ্ছে এবং মূলত যেটা দেখার চেষ্টা করা হচ্ছে যে এরা নাশকতার এই যে ছক এবং এর থেকেও বড়, অর্থাৎ লার্জার কনস্পিরেসির সঙ্গে এদের কতটা যোগ রয়েছে। তার কারণ এরা প্রত্যেকেই কিন্তু এরা অ্যাপারেন্টলি খুব সাদা মাটা দেখতে মনে হলো। এরা প্রত্যেকেই কিন্তু ডেডলি বলেই জানাচ্ছে তদন্তকারীরা এবং এরা প্রত্যেকেই হ্যান্ডলারের মতো যোগ্যতা এদের রয়েছে এবং এরা অনেক রকমের জঙ্গি কার্যকলাপ ঘটানোর মতো প্রশিক্ষণ এদের রয়েছে। সরাসরি ওপারের সঙ্গে, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে এবং জয়েশের সঙ্গে সরাসরি এদের যুক্ত ছিল। ফলে লার্জার কনস্পিরেসির সঙ্গে এরা কতটা যুক্ত এবং সেক্ষেত্রে নাশকতার কি কি ছক ছিল, এইগুলোও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বেশ মৈত্রী।
নাশকতায় মাদকের টাকা, এই প্রশ্ন যখন উঠছে তখন দিল্লি বিস্ফোরণে নদিয়ার যোগ। প্রেসিডেন্সি জেলে সাবির আহমেদকে জেরা। নদিয়ার পলাশীপাড়ায় বড় নলদহের বাসিন্দায় সাবিরের সঙ্গে দিল্লি বিস্ফোরণে ধৃতদের যোগ। জেলে সাবিরকে জেরা কেন্দ্রীয় গোয়েন্দাদের। আর শুধু সাবিরকে নয়, সাবিরের ভাই ফয়সালকেও ইতিমধ্যে আটক করেছে এসটিএফ। সরাসরি চলে যাবো আমার সঙ্গে সমীর রুদ্র রয়েছে, কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে একদিকে যেমন নদিয়া যোগ রয়েছে, অর্থাৎ সাবির আহমেদকে জেরা করা হচ্ছে, অন্যদিকে তার ভাইকেও ইতিমধ্যে আটক করেছে এসটিএফ। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট পাচ্ছ, এবং এই এলাকায় এই সাবির এবং তার ভাই ফয়সাল কেমন পরিচিত, কিভাবে পরিচিত? দেখো, এই যে সাবির আহমেদ, সে বছর 4 আগে কিন্তু মোবাইলের দোকানে কাজ করত এবং বছর 3 আগে সে এসটিএফের হাতে গ্রেপ্তার হয় মাদক পাচারের অভিযোগে, এবং এরপর থেকে সে কিন্তু প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছে। এবং এই যে শাহিন ডাক্তার, তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি কাণ্ডে, এবং এর সঙ্গে কিন্তু যোগ পাওয়া গিয়েছে দমদম সেন্ট্রাল জেলে বন্দী ইদ্রিসের। এই ইদ্রিসের বাড়ি কর্ণাটকে। এই ইদ্রিসের কাজ ছিল এই জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ করার, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই সাবির আহমেদ এই ইদ্রিসকে 10 লক্ষ টাকা দিয়েছিল, তার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল এই জঙ্গি কার্যকলাপের টাকার জন্য। এবং এই টাকা সে কোত্থেকে পেল, এইটা তদন্তের জন্য যে কিন্তু গত বৃহস্পতিবার রাতে এসটিএফের একটি দল পলাশীপাড়ার বড়নলদায় এই সাবির আহমেদের বাড়িতে যায় এবং তার ভাই ফয়সাল আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য, এবং তার কাছ থেকে বেশ কিছু নথি কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে এই সাবির আহমেদ মোবাইল দোকানে কাজ করতো এবং পরবর্তীকালে সে মাদক কারবারে জড়িয়ে পড়ে, এবং এই যে পলাশীপাড়া থানার বড়নলদা এলাকাটা কিন্তু মাদক কারবারের আতুঘর বলে পরিচিত। ফলে মাদকের টাকা এই জঙ্গি কার্যকলাপে যাচ্ছে কিনা এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে এলাকাবাসী বা প্রশাসন। ফয়সালকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ, অন্যদিকে এসটিএফ। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই যে মাসুদ আজহারের বোনের নির্দেশে সক্রিয় গ্রুপ, কারণ নদিয়ার পলাশীপাড়া সাবিরও লস্করে যুক্ত, প্রতিটি গ্রুপের মেন্টর ডাক্তার শাহিন সাইদ। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারে ধৃত শাহিন সাইদ, তানিয়া, ইদ্রিস, সাবির মগজ ধোলাইয়ের কাজ করত। ইদ্রিস জিহাদিদের অর্থ সংগ্রহের দায়িত্বে ছিল, আর সাবিরের ভাই ফয়সালকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ। সমীর রয়েছে আমার সঙ্গে, সমীরের থেকে জানবো আরো আপডেট দেবে সমীর। হ্যাঁ, দেখো, এই যে সাবির আহমেদ এর ভাই ফয়সাল আহমেদ, একে কিন্তু বৃহস্পতিবার রাতে এসটিএফের আধিকারিকরা তাকে আটক করে নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং এখনও জিজ্ঞাসাবাদ চলছে। এবং এর কাছ থেকে কিন্তু বেশ কিছু নথিপত্র এবং কয়েকটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। তবে এই যে সাবির আহমেদ এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত, এবং এই পলাশীপাড়া থানার বড়নলদা এলাকা দীর্ঘদিন ধরে যেহেতু মাদক কারবারের আতুরঘর বলে পরিচিত, ফলে এই মাদকের টাকা জঙ্গি কার্যকলাপে যাচ্ছে কিনা এটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, এবং এর পাশাপাশি কি করে এই নদিয়ার এই দুই যুবক বা এই যে সাবির আহমেদ কিভাবে এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যোগাযোগ হয়ে উঠলো তা কিন্তু ভেবে পাচ্ছেন পরিবারের লোকেরা। পরিবারের দাবি যে যেহেতু 3 বছর ধরে এই সাবির আহমেদ জেলে বন্দী, সেই কারণে পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না, ফলে সে জঙ্গি হতে পারে বা জঙ্গি কার্যকলাপে যুক্ত হতে পারে, এটা কিন্তু বিশ্বাস করছে না পরিবারের লোকজন, যদিও তারা কিন্তু ক্যামেরার সামনে এই বিষয়ে মুখ খুলতে রাজি হন। জেলা থেকে সরাসরিতে এবার যে খবরের দিকে নজর রাখবো, আধুনিক ভারতের রূপকার, ভারতীয় নবজাগরণের পথিকৃৎ, সমাজ সংস্কারক, সতীদাহ প্রথা বন্ধের কারিগর, দেশের গর্ব রাজা রামমোহন রায়। তাকেই ইংরেজদের দালাল বলে অপমান করলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। আর এ নিয়ে নিন্দার ঝড়, বিজেপিকে নিশানা করে সুর চড়িয়েছে তৃণমূল। দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক। बंगाल से आगे बढ़ते तो संतान प्रकरण आता था, आज जब झारखंड में, पहले बिहार में था, वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, इसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন? কারা বলছে? যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে। কাকে বলছে? বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারক। এটাই বিজেপি, এটাই ওদের চরিত্র। আমার কাছে রাজা রামমোহন রায়, আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছিলে সাভারকার,
সতীদাহ প্রথা রদ করেছিলেন যে রামমোহন রায়, নারীর উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে এই সমাজ সংস্কারক, তাই স্বাভাবিক কারণেই নারী বিদ্বেষী মনুবাদী বিজেপির গাত্রদাহ এই জমিদারদের সমূলে উৎপাতিত করতে হবে। আরে ব্রিটিশকে তাড়িয়েছে বাঙালি, তুমি বিজেপি কোন ছাড়? দেশ থেকে অশিক্ষার অন্ধকার দূর হোক, পৃথিবীর 10 দিক থেকে আসুক জ্ঞানের আলোক বন্যা, জেগে উঠুক একটা সুস্থ সবল নতুন ভারতবর্ষ। বাঙালির গর্ব রামমোহন, দেশের গর্ব রামমোহন, আধুনিক ভারতের রূপকার। তাকেই অপমান মধ্যপ্রদেশের বিজেপি বিধায়কের, যিনি আবার সে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ आता था, आज का वो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यंत चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। ভারতে তখন ব্রিটিশ শাসন, পরাধীনতার অন্ধকার, জাতিভেদ, বাল্যবিবাহের বিরুদ্ধে গর্জে ওঠেন রামমোহন রায়। সতীদাহ প্রথার আগুন নিভিয়ে দেশে প্রতিবাদের আগুন জ্বালান। 1815 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি ছাড়েন, সমাজের বিরুদ্ধে গিয়ে সমাজ সংস্কার করেন। তাঁর চাপের মুখে 1829 সালে সতীদাহ প্রথা বন্ধ করতে আইন তৈরি করেন ব্রিটিশরা। ভারতের সমাজ সংস্কারক বলে পরিচিত সেই রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বললেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। এ নিয়ে নিন্দার ঝড়, দিকে দিকে ধিক্কার। বিজেপি মন্ত্রীর এমন মন্তব্য করা যে ঠিক হয়নি তা বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রের মনোনীত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। History is to be interpreted by the historians, not by the politicians. History is to be interpreted by the historians, not by the politicians. কত মূর্খ হলে একটা মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে? জানে যে প্রথম সতীদাহের বিরুদ্ধে মুখ কে খুলেছিল? পশ্চিমবাংলায় যত নির্বাচন এগিয়ে আসছে তত বিজেপির নেতাদের বাঙালি বিদ্বেষ সেটা আরো উৎকট ভাবে সামনে আসছে। এজেন্ডাটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। তাই রামমোহনকে অ্যাটাক করো, রবীন্দ্রনাথ ঠাকুরকে অ্যাটাক করো, বিদ্যাসাগরের মূর্তি ভাঙো। যারা আমাদের অতীত গৌরব এবং সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর যারা আঘাত আনছে তারাই প্রকৃত দেশদ্রোহী। বাংলার নবজাগরণ, ভারতবর্ষের জেগে ওঠা, এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছেন, বাংলার মাটিকে অপমান করছেন। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন, তাহলে কি বিজেপি সতীদাহ প্রথা সমর্থন করে? এই বিজেপিকে বর্জন করুন, বিজেপির ক্ষমা চাওয়া উচিত। মধ্যপ্রদেশের কোনো বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখপাত্র কোনো মন্তব্য করবেন না। এই বিষয়ে যা বলার মধ্যপ্রদেশের মুখপাত্র যিনি বিজেপির আছেন তাকে প্রশ্ন করুন। রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলে অপমান, এ নিয়ে তোলপাড়, দিকে দিকে নিন্দার ঝড়। মুখ বাঁচাতে শেষমেশ ক্ষমা চেয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। নিউজ 18 বাংলা। রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ। রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ করেছেন শ্রীরামপুরের সাংসদ। আর কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনে বিবৃতি জারির পর চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনে গিয়ে সত্য যাচাইয়ের চ্যালেঞ্জ। প্ররোচনামূলক কথা বরদাস্ত নয় মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শ্রীরামপুরের সাংসদের অভিযোগ খতিয়ে দেখার আর্জি লোকসভা স্পিকারের কাছে। আর্জি সিভি আনন্দ বোসের। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব বন্ধ করুন।
আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। I have thrown the Raj Bhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Raj Bhavan. There are serious implications of this allegation. Raj Bhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Raj Bhavan, is he expressing his lack of confidence in the police force of the state? So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. He has the option either to apologize to the people of Bengal, or there are legal options which can be taken against him. This kind of hate speeches cannot be tolerated. He has a decent option of apologizing to the people of Bengal. Otherwise, legal action will be taken. It is in gross violation of the Bharatiya Nyaya Samhita. It's a very serious criminal offence. I will be taking it up to the higher levels. Whatever is to be required to reassure the people that Raj Bhavan is a no conflict zone will be done. We cannot allow irresponsible statements which undermine the dignity of the constitutional office of the governor. Nobody can get away with that in the name of democracy. Are you giving any time to apology? 24 hours. অস্ত্র যদি থাকে সে তো আপনাকে ডাকার আগে অস্ত্র সব সরিয়ে দেবে। আর প্রতিদিন অস্ত্র থাকে নাকি? কে বলেছে প্রতিদিন অস্ত্র থাকে? যখন যখন দরকার হয় তখন অস্ত্র নিয়ে আসে। যে প্রোটেকশন নিয়ে বসে থাকে সে কিসের মামলা করবে? আমিও মামলা করবো ওর বিরুদ্ধে, আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসবো, আমিও দেখবো। এফআইআর, আমাকে এফআইআর দেখাচ্ছেন, আর আপনি এই পদ থেকে একটা করে ডায়লগ বাজি করবেন, একটা করে হিংসাত্মক কথা বলবেন, প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি। প্রতিদিন বাংলার মানে থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। MP says that bombs are there in the Raj Bhavan. Who guards the Raj Bhavan? Calcutta police guards the Raj Bhavan. Who is in charge of the police? Home Minister is in charge of the police. Who is the Home Minister? Chief Minister is the Home Minister also. So does it mean that he doesn't trust his own Chief Minister? Is it some inner party struggle which is meant to reflect on the governor also? ওপেন ইনভাইট করছি, ইফ হি ইজ হ্যাভিং এ কারেজ টু অ্যাকসেপ্ট ইট। প্রেস যখন একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন আপনি সেটা প্রমাণ করবো। আই উইল প্রুভ দ্যাট হি ইজ এ বুচার অফ দি কনস্টিটিউশন। সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন, সংবিধানের পোস্টে বসে আপনি প্ররোচনামূলক কথা বলেন। আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে। আপনি হচ্ছেন এমনই একটা লোক, আমিও দেখবো। হাতে ভিডিও কিন্তু অধরা ভিডিও। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও আর তার গাড়ি চালকের মোবাইল ফোনের ফুটেজ এবার পুলিশের হাতে, আর সেখান থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। আর সেই ভিডিওয়ে নাকি দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে মারধর করছেন বিডিও প্রশান্ত বর্মন, সঙ্গীদেরও বলছেন মারতে। স্বপন কামিল্লা, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার, যার ভিত্তিতে এফআইআর হয়। এই ঘটনায় আগেই বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে তার মোবাইল ফোন থেকে মিলেছে চাঞ্চল্যকর ফুটেজ। তাতে নাকি দেখা যাচ্ছে সোনা ব্যবসায়ীকে মারধর করছেন বিডিও প্রশান্ত বর্মন, মারধর করছেন আরো বেশ কয়েকজন। মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েন প্রশান্ত বর্মন, তখন বাকিদের নির্দেশ দেন মারধর চালিয়ে যেতে। বলেন মারা গেলে তিনি বুঝে নেবেন। ভিডিওতে মারধর ও বিডিওর কথোপকথন স্পষ্ট বলে দাবি। অনেকেই মনে করছেন এতে আরো চাপে বিডিও, কারণ স্বপন কামিল্লা যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক দাবি করেছিলেন স্বপনকে দত্তাবাদ থেকে তুলে আনা হয় নিউ টাউনের বহুতলে। সেটা 28 অক্টোবর। একদিন পর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ। আমাকে ওই ব্রিজ মেগাসিটি ব্রিজ পার হয়ে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছে। যখন এসেছি ওদের গাড়ি ভেতরে ঢুকে গেছে, কালো গাড়িটা এখানে রেখেছিল, ওরা সব ঢুকে গেছে নিয়ে। আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। কদিন আগে এখানে ছিল, এখানে আমি দোকান থাই বিয়ে নাকি বলছিল,
চুরি করছিল কি টাকা মারছিল এখানে বুঝছি আর লোক ভিতরে ছিল আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল। সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন রাজু ঢালি, রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক। এবার তার মোবাইল ফোন থেকে চাঞ্চল্যকর ফুটেজ হাতে পেল পুলিশ। এরপরেও কি ভিডিওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ? প্রশ্ন অনেকেরই। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এসএসসি লিস্টে বিতর্ক। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউর ডাক পেয়েছেন প্রায় 20,000। আর এই তালিকা নিয়ে খুব যোগ্য চাকরিহারাদের অনেকের। আবারও পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা? আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে আগেই। সফলদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এর মধ্যে ইন্টারভিউয়ের তালিকায় নাম 20,500 জনের। এই লিস্ট নিয়েই আপত্তি তুলেছেন যোগ্য চাকরিহারাদের একাংশ। তারা খাতায় কলমে যোগ্য, কিন্তু ইন্টারভিউয়ের ডাক পাননি বলে অভিযোগ। তারা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা? আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির প্যানেল বাতিল হয়ে যায়। প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে 9, 10 এবং 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। 11-12 জন্য শূন্য পদ 12,445। এর জন্য 20,500 জনের মেরিট লিস্ট প্রকাশ করেছে কমিশন। এর মধ্যে যারা যোগ্য চাকরিহারা এবং শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীর সংখ্যা প্রায় 11,000। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু ইন্টারভিউ, কিন্তু সেই ইন্টারভিউয়ের লিস্টে অনেক যোগ্যের নাম নেই বলে অভিযোগ। একাদশ দ্বাদশ শ্রেণীর যারা, বিশেষ করে এডুকেশন, সংস্কৃত, অনেক যোগ্য চাকরিহারা, নিষ্কলঙ্ক শিক্ষক, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেও ডাক পাননি। যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে জানি না। ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কিনা। অনেকে এমন আছে যাদের 9-10 সাবজেক্ট নেই, শুধু 11-12 ছিল, তারা কি করবে? বহু যোগ্য শিক্ষক বঞ্চিত হয়েছে। যোগ্য শিক্ষিকা একজনও ঢেসা চাকরি পেল না। এই একই সঙ্গে পরীক্ষা নিতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা জানি না এর ভবিষ্যৎ কি। ফ্রেশার ভাই বোনেদেরও আমি কিন্তু একটা কথা বলবো, এখন কিন্তু আমাদের সার্বিকভাবে লড়াই করতে হবে, না হলে কিন্তু পথের আন্দোলন অর্থাৎ রাস্তার আন্দোলন কিন্তু আরো ভয়াবহ হবে। নিউজ 18 বাংলা। নয়াঞ্জলি ভরছে পুরসভা। কেন এই কথা বলছি? একটু একটু করে আবর্জনা ফেলে চলছে নয়াঞ্জলি ভরাট, যাতে বিক্রি করে দেওয়া যায়। ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ। মহকুমা শাসকের বক্তব্য, তদন্ত করে দেখা হবে। নয়াঞ্জলিতে ফেলা হচ্ছে আবর্জনা। অভিযোগ, ধূপগুড়ির এই নয়াঞ্জলি ভরাট করে বিক্রির ছক কষা হচ্ছে। এটা টোটালটাই অবৈধভাবে এই জমি দখল করার জন্য কিছু জমি মাফিয়া যারা আছেন, যারা রোডের আশপাশের জমিগুলোকে অবৈধভাবে দখল করে নিজের ব্যবসা এবং কাজে লাগানোর চেষ্টা করছে। এই এলাকার প্রশাসন যারা আছে, কাদের মদতে এই অবৈধভাবে কাজগুলো করা হচ্ছে, সেটা প্রশাসনকে দেখা উচিত। এখন তো ডাম্পিং গ্রাউন্ড ধূপগুড়িতে নেই। আমরা চাই শহরবাসী হিসেবে যাতে ধূপগুড়িতে একটা ডাম্পিং গ্রাউন্ড হোক, যাতে বাস্তুতন্ত্র ঠিক থাকে এবং শহর পরিচ্ছন্ন। এটা তো অবশ্যই প্রশাসনের দেখার দরকার। জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ড, এখানে জাতীয় সড়কের পাশে নয়াঞ্জলি। অভিযোগ, রাতবিরেতে প্রায় এলাকায় আবর্জনা ফেলা হচ্ছে এই নয়াঞ্জলিতে। ধূপগুড়িতে যে জলাভূমি ভরাট হচ্ছে তার একাংশ প্রশাসন যে মদত রয়েছে যে পরিষ্কার। ধূপগুড়ি পৌরসভা তারা নিজেরা রাতের বেলায় শহরের জঞ্জাল নিয়ে গিয়ে
সেখানে জলাভূমি ভরাট করছে। সেই জায়গা দেখবেন অন্যত্র দখল করে অন্য কেউ বিক্রি করে দিয়েছে। এই ধরনের কাজই তো ধূপগুড়িতে হচ্ছে। ধূপগুড়িতে পুরো বোর্ড নেই, পুরসভার দায়িত্বে মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা। তার বক্তব্য, নয়াঞ্জলিতে আবর্জনা ফেলে ভরাটের বিষয় জানা নেই, এবার জানলাম, তদন্ত করে দেখা হবে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।